প্রধানমন্ত্রী বলেছেন যে অতীতের সকল বাজেটের চেয়ে এর আকার বড়, আয়ের লক্ষ্যমাত্রাও বড়, ব্যয়ের লক্ষ্যমাত্রাও বড়। অতীতের ধারাবাহিকতায় এই বাজেটেও ঘাটতি আছে এবং ঋণ নিতে হবে। উৎস তিনটা: আভ্যন্তরীণ খাত, বৈদেশিক ঋণ এবং বৈদেশিক অনুদান। এর বাইরে থেকে আর নেওয়ার কোন সুযোগ নেই। তৃতীয় বিশ্বের একটা দেশ হিসাবে আমরা এখনো আমাদের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে পারি। এর কারণ এটি নয় যে আমাদের সম্পদের অভাব, বরঞ্চ এর মূল কারণ হচ্ছে আমাদের ভিশন এবং সততার অভাব। একটা জাতি 54 বছরে 55 বছরে কোথায় গিয়ে পৌঁছবে এটা জাতি ঠিক করে না। জাতি যাদেরকে ম্যান্ডেট দিয়ে নেতৃত্বের দায়িত্ব দেয়, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, এটা ঠিক করারও দায়িত্ব তাদের। তো অতীতে দুই ধরনের সরকার আমরা দেখেছি। জনগণের দ্বারা নির্বাচিত যে ফরম্যাটেই হোক নির্বাচিত সরকার, বা যেটাকে আমরা বলি গণতান্ত্রিক সরকার। আর দুইটা অধ্যায়ে সামরিক সরকার ছিল। বেশিরভাগ সময় দেশ শাসন হয়েছে গণতন্ত্রের নামে, কিন্তু গণতন্ত্র আজ পর্যন্ত সুদৃঢ় কোনো ভিত্তি পায়নি। প্রথম দিকে মানুষের ভোটের অধিকার হারিয়ে যাওয়ার ফলে জাতি নিজেদের ভোটের অধিকারের প্রতি নিজেদের আগ্রহ হারিয়ে ফেলেছিল, যে ভোট দিলেই কি না দিলেই রেজাল্ট তো যা হওয়ার তাই হবে। এই ধরনের হতাশার একটা পিরামিডের উপর দাঁড়িয়ে জাতির একজন দরদি, বিচক্ষণ, দায়িত্বশীল তিনি জাতিকে একটা আউটলাইন দিয়েছিলেন, আলো দেখিয়েছিলেন, যে দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে এমনই হবে। নির্বাচনে কিন্তু নির্বাচনের রিফ্লেকশন হবে না। অধ্যাপক গোলাম আজম তখন তিনি জামাত ইসলামের আমির ছিলেন। তার পক্ষ থেকে সর্বপ্রথম বায়তুল মুকাররম উত্তর গেইটে তখনকার ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান, দক্ষিণ গেইটে দক্ষিণ গেইটে জনাব আব্বাস আলী খান তিনি কেয়ারটেকার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছেন। এরশাদ সাহেবের ক্ষমতা শেষ হওয়ার সময় একটা সরকারের অধীনে নির্বাচন হয়েছে। এটা ছিল নন পার্টিসান গভর্নমেন্ট বা অরাজনৈতিক সরকার, নির্দলীয় সরকার। এর প্রধান ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদ। প্রফেসর গোলাম আজম কেয়ারটেকার সরকারের যে ফর্মুলাটা দিয়েছিলেন, কার্যত ওই নির্বাচনটা ওই ফর্মুলাই হয়েছে, কিন্তু নামটা কেয়ারটেকার সরকার ছিল না, যেহেতু তখনও এটা সংবিধানে সংযুক্ত হয়নি। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল ক্ষমতায় এসেছিল, যদিও ক্ষমতায় যাওয়ার মতো পর্যাপ্ত আসন তারা ওই সময় অর্জন করতে পারেননি। বাংলাদেশ জামাত ইসলামী, তখন অবশ্য নাম ছিল জামাত ইসলামী বাংলাদেশ, 18টা আসন লাভ করেছিল। জাতীয় স্বার্থে সব দিক বিবেচনায় আমাদের কাছে দুই দলেরই অনুরোধ ছিল, বিএনপিরও ছিল, আওয়ামী লীগেরও ছিল। উভয় দলই তাদের প্রতিনিধি পাঠিয়েছে। আমরা সবকিছু বিবেচনায় সেই সময় জাতীয়তাবাদী দলকে কোনো ধরনের স্বার্থ সুবিধা না দিয়ে, কোনো শর্ত না দিয়ে জাতীয় স্বার্থে আমরা সমর্থন দিলে তারা সরকার গঠন করেন। সরকার গঠনের পরে আবার অধ্যাপক গোলাম আজম সাহেবের পক্ষ থেকে 4 সদস্যের একটা প্রতিনিধি দল তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়
এই অনুরোধ জানিয়ে যে এই নির্বাচনটা যদি দলীয় সরকারের অধীনে হতো তাহলে নির্বাচনের এই চিত্র হতো না, আর জনগণ যে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোট দিয়েছে এটাও দেখা যেত না। এবার জনগণ ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোট অনুযায়ী রায় হয়েছে, ভোটের রেজাল্ট হয়েছে। সুতরাং এইটাকে স্থায়ীভাবে বিল আকারে এনে আইন পাশ করে সংবিধানের অন্তর্ভুক্ত করা হবে যে প্রতি 5 বছর সরকার যখন পূর্ণ করবে তারপরে 90 দিনের জন্য একটা নির্দলীয় সরকার গঠন হবে, সেই সরকারই জাতীয় সংসদ নির্বাচনটা করে দেবে। যে কোনো কারণে হোক আমাদের এই পরামর্শ তখন সরকারের পক্ষ থেকে গ্রহণ করা সম্ভব হয়নি। আমাদের প্রতিনিধি দল তখন বলেছিলেন যে আমরা কিন্তু এটা নিয়ে বিল সাবমিট করব। সাবমিট হলো, বেসরকারি বিল হিসাবে কাজে লাগলো না, যা হওয়ার তাই হয়। এরপরে আমরা আন্দোলনে যেতে বাধ্য হলাম এবং একসময় আন্দোলনের এই রেজাল্ট আসলো। 91 গঠিত সংসদ এবং সরকার তার মেয়াদ শেষ করে আরেকটা নির্বাচন করলো, যে নির্বাচনে জামাত সহ অনেক দলই অংশগ্রহণ করেন। তখন একটা নির্বাচন করে খুব অল্প দিনের জন্য একমাত্র বিল সংসদে পাশ করে সেই সরকারকে বিলুপ্ত ঘোষণা করা হলো, সংসদ বিলুপ্ত ঘোষণা করা হলো। এবং এবার যেহেতু কেয়ারটেকার সরকার হয়ে গেল বিল পাশের মধ্য দিয়ে, এই প্রথম কেয়ারটেকার সরকারের অধীনে 96 সালের নির্বাচনটা হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। 5 বছর তারা ক্ষমতায় ছিলেন, ভালো মন্দ যা করেছেন জনগণ তার সঙ্গে। এরপরে 2001 সালে নির্বাচন হয়, ওইটাও কেয়ারটেকার সরকারের অধীনে হয় এবং সেই নির্বাচনে এবার 4 দলীয় ঐক্যজোট তারা বিজয় লাভ করেন, সরকার গঠন করেন। 5 বছর পরে ক্ষমতা হস্তান্তরটা 96 সালের মতো শান্তিপূর্ণ হলো না। দেশ অস্থির হয়ে উঠল এবং 5 বছর পুরা হওয়ার আগেই 2004 সালে তৎকালীন 4 দলীয় সরকারের বিরুদ্ধে ট্রাম্প কার্ড খেলা শুরু হয়ে গেল। যদিও এটা সফল হয়নি, ব্যর্থ হয়েছে, কিন্তু সমাপনী লগ্নে শেষ 2টা দিন ছিল জাতির জন্য বড় বেদনাদায়ক, শ্বাসরুদ্ধকর। 28 অক্টোবর 2006 পল্টন মোড়ে নির্মমভাবে দিনের বেলা লগিবইটার তাণ্ডব চালিয়ে 6 জন মানুষকে খুন করা হয়। লাশ নিয়েও রাজনীতি করার চেষ্টা করা হয়, যদিও তারা ব্যর্থ হবে। এবং সারা দেশে 28 এবং 29 অক্টোবর এই 2 দিনে 34 জন মানুষ নিহত হন। বিএনপির 20 জন, জামাতের 14 জন। একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে একটা কেয়ারটেকার সরকার গঠন হয়। এই সরকার ফাংশন করতে পারে নাই। আওয়ামী লীগ এবং তার এলিদের অসহযোগিতা, অসহিষ্ণু আচরণ, বিশৃঙ্খলা তৈরি, বঙ্গভবন ঘেরাও, প্রধান নির্বাচন কমিশনারের বাসা ঘেরাও, এই ধরনের অনেক কিছুর সাক্ষী দেশের মানুষ এবং বিশেষ করে মিডিয়া জগৎ। ফলে প্রথম গঠিত কেয়ারটেকারটি ব্যর্থ হয়। এরপরে একটা কেয়ারটেকারের নামে একটা কিছু হয়, যেটার প্রধান ছিলেন ফখরুদ্দিন আহমদ সাহেব। তখন যিনি সেনাপ্রধান ছিলেন, কার্যত তারই বেকিংয়ে সেই সরকারটা গঠন হয় এবং এই সরকারকে মানুষ ফখর মঈনের না বলে মঈন ফখরের সরকার বলত, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। দুর্ভাগ্যজনকভাবে তারা 2 জনই এখন দেশে নেই, দেশের বাইরে আছেন তারা, কিন্তু দেশ দেশের জায়গায় রয়ে গেছে। কার্যত 2008 সালে কেয়ারটেকার সরকারের কার্যত মৃত্যু ঘটে। এরপরে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে
যে সরকার গঠন করলো সেই সরকারের পৃষ্ঠপোষকতা আইনের কান্দে বন্দুক রেখে কেয়ারটেকার সরকার হজম করে ফেলা হলো, শেষ, সংবিধান থেকে আউট। আপনাদের মনে থাকার কথা, তখন জনদাবির কারণে এমিকাস কিউরি নিয়োগ করা হয়েছিল। 6 জনের মধ্যে একজন ছাড়া বাকিরা সবাই মতামত দিয়েছিলেন। কেন দিয়েছিলেন তার ভালো জানেন, যে কোনো নির্বাচিত সরকার দেশে থাকা উচিত নয়, তবে আরো 2 বারের জন্য কেয়ারটেকারের বিধান রাখা যেতে পারে। এই রায়টি ছিল কার্যত স্ববিরোধী রায়। যদি এটা নাই হবে তাইলে 2 বার হবে কেন, এই রিকমেন্ডেশন আসবে কেন? আর যদি 2 বারের রিকমেন্ডেশন আসে তাইলে থাকতে অসুবিধাটা কোথায়? এটা রাজনৈতিক প্রভাবের কারণে বিচার বিভাগ প্রভাবিত হয়ে, এটা ছিল মিসক্যারেজ অফ জাস্টিস, পথভ্রষ্ট রায়। এই রায়ের মধ্য দিয়ে কেয়ারটেকার সরকার উধাও হয়ে যায়। আলহামদুলিল্লাহ আবার এটা ফিরে এসেছে সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে। তবে এটার পূর্ণাঙ্গ রূপটা কি হবে এটা এখনো সেটেল হয়নি। 24 সালে, মানে দীর্ঘ 15.5 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার চলার পরে 24 সালে যে বৈপ্লবিক পরিবর্তন হয়, এই পরিবর্তনের পরে সরকার একটা ন্যাশনাল কনসেনসাস কমিশন গঠন করেছে এবং সেখানে মাসের পর মাস 31টি দৃশ্যমান কার্যকর রাজনৈতিক সংগঠন সেখানে ডায়ালগে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করার পরে একটা চার্টার তৈরি হয়। সেই চার্টারে একটা দল ছাড়া সবাই সিগনেচার করে। আমার জানা মতো শুধু বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিগনেচার করে নাই, আর সবাই আগে পরে মিলাইয়া সিগনেচার সবাই করেছে। না করেছে, শেষ মুহূর্তে গিয়ে করেছে, আর কেউ বাকি নাই, শুধু কমিউনিস্ট পার্টি। এবং আপনারা জানেন যে একই দিনে 2টো নির্বাচন হলো। আমাদের সবার অঙ্গীকার ছিল এই নির্বাচনকে অর্থবহ করা, গণভোটে হা বলা। এখন যারা সরকারি দলে আছেন তারাও বলেছেন, আমরাও বলেছি। আমরা একটু চড়া গলায় বেশি করে বলেছি, তারা হালকা গলায় অল্প হলেও বলেছে। এখানে কোনো বিরোধ নাই, সবাই চেয়েছি আমরা গণভোট, এবং আমরা জাতির সামনে অঙ্গীকার করেছি যে গণভোটের রায় যেদিকে যাবে এটা আমরা সবাই মানব। এই গণভোটের রায় অনুযায়ী একটা রিফরমেশন কাউন্সিল গঠন করার কথা, সংস্কার পরিষদ, এবং শপথটা একই দিনে একই সাথে হওয়ার কথা। প্রথমে হবে সংসদ সদস্য হিসাবে শপথ, তারপরে হবে সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ। বা আমরা সেই শপথটা নিয়েছি। আমরা 2টা শপথই নিয়েছি। 17 তারিখ যে শপথ অনুষ্ঠান হয়েছে সেখানে আমরা 2 শপথই নিয়েছি যারা বিরোধী দলে আমরা আছি। আমাদের বিরোধী দলের একজন সদস্য বাদ যান, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন রাতারাতি করে সরকারি দল তারা একটা শপথ নিলেন, আরেকটা নিলেন না। সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন, কিন্তু সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিলেন। তারা তাদের অবস্থান পরিষ্কার করে বললেন, যেহেতু এটা সংবিধানে নেই সেই কারণে আমরা এটা মানতে পারছি না। আসলে লক্ষ্য করার বিষয় যে সংবিধানে কিন্তু 26-এর কোনো নির্বাচন নেই। সংবিধানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হতো ওইটাও নেই। এবং এর আগে উল্লেখ করার কথা, এটা ছিল 4র্থ গণভোট। প্রথম গণভোট সংবিধানে ছিল না, দ্বিতীয় গণভোট সংবিধানে ছিল না, তৃতীয় গণভোট সংবিধানে ছিল। কিন্তু জাতির প্রয়োজনে 3টা গণভোটই কিন্তু বাস্তবায়ন হয়েছে। 2টা গণভোট ছিল সামরিক ব্যক্তিত্বের অধীনে, তৃতীয় গণভোটটা ছিল একটা নির্বাচিত সরকারের অধীনে, এবং 4র্থ গণভোটটা ছিল একটা নির্দলীয় সরকারের অধীনে।
এই গণভোটের রায় না মানার মধ্য দিয়ে জাতীয় জীবনে রাজনীতিতে সংকট তৈরি হল। সংবিধান অনুযায়ী নির্বাচন হয়ে যাওয়ার পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতার পক্ষ থেকে লিখিত অনুরোধ যাবে রাষ্ট্রপতির কাছে অধিবেশন আহ্বান করার জন্য। একই অর্ডিন্যান্সে নির্দেশনায় ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন আহ্বান করা হবে একই পদ্ধতিতে সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটা আহ্বান করা হবে। সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত সংসদ সদস্যরা দায়িত্ব পালন করবেন। 180 দিনের মধ্যে সংস্কার কর্ম সম্পন্ন করে এই পরিষদ বিলুপ্ত ঘোষণা করবেন এবং তখন থেকে জাতীয় সংসদ সদস্য হিসাবে তারা দায়িত্ব পালন করবে। হলো না। শতকরা 70% মানুষ, প্রায় 68.6% মানুষ সংস্কারের পক্ষে হা ভোট দিল। এই যে প্রায় 70% মানুষের ভোটকে অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো, আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এই কথাটা উঠালাম। কিন্তু এমনভাবে ডিজাইন করা হলো সংসদ অধিবেশন বসাটা, আমাদের হাতে সময় ছিল মাত্র 2 দিন। দাবিটা আছে আমরা ভালো করে তুলবো, সেই সুযোগটাও আমাদেরকে ভালো করে দেওয়া হয়। তারপরে কোনো না কোনো ভাবে ফাইলে ঢুকলাম আমরা আমাদের নোটিশের মাধ্যমে। এরপরে আপনারা দেখেছেন এর উপর আলোচনা হয়েছে নোটিশ নিয়ে এবং মাননীয় স্পিকার এটাকে আলোচনার পর টপড আউট করে দিয়েছে। অর্থাৎ আলোচনা হলো, আউট করে দেওয়া হলো, এর কোনো রুলিং আসলো না, নির্দেশ আসলো না, সিদ্ধান্ত আসলো না। আমরা যখন দেখলাম যে আমরা তো জনগণকে ওয়াদা দিয়েছি, বর্তমান সরকারি দলও ওয়াদা দিয়েছে, তারা ওয়াদা থেকে সরে গেছে, আমরাও কি ওয়াদা থেকে সরে যাব? আমরা সিদ্ধান্ত নিলাম না, প্রশ্নই উঠে না। আমরা জনগণকে দেওয়া ওয়াদার সাথেই থাকবো। তাহলে পার্লামেন্ট যেহেতু আমাদেরকে এই সুযোগ দিল না, এখন আমরা জনগণের পার্লামেন্টে চলে যাব। এখানে নোটিশ দিলে, কথা বলতে হলে তো অবশ্যই রেওয়াজ অনুযায়ী মাননীয় স্পিকারের পারমিশন লাগবে, কিন্তু জনগণের পার্লামেন্টে গেলে আর কোনো স্পিকারের পারমিশন লাগবে না। আমরা সেখানেই গেলাম এবং আমরা সিদ্ধান্ত নিলাম যে জনদাবি নিয়ে আমরা কাজ করতে থাকব। যেমন আমরা 91 সালের পরে কেয়ারটেকার সরকারের দাবি নিয়ে কাজ করেছি, আন্দোলন করেছি। আমরা আশা করি সরকারি দলে যারা আছেন, আমরা বিশ্বাস করি তারাও দেশকে ভালোবাসেন। আমরা বিশ্বাস করতে চাই তারা গণতন্ত্রের প্রতি সম্মান রাখেন। আমরা বিশ্বাস করতে চাই যে তারা জনরায়কে সম্মান করবেন। এই জন্য আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে জনগণের সাথে আছি। আমরা জনগণের এই রায় বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন সংসদে একটা প্রস্তাব এসেছে যে সমস্ত জিনিস অধ্যাদেশ আকারে এসেছিল, আবার ফ্যাসিবাদী শাসন যাতে দেশে ফিরে না আসে, এই জন্য সংবিধানের কতিপয় মৌলিক পরিবর্তন আনতে, বড় পরিবর্তন আনতে, এই সবগুলা জিনিস ল্যাপস করে দেওয়া হয়েছে। সরকারি দল যেহেতু 2/3 মেজরিটি, কোনোটা তারা আলোচনায় আনেননি, আর কোনোটা হালকাভাবে আলোচনায় এনে আউট করে দিচ্ছে। এরপরে তারা একটা প্রস্তাব দিলেন যে ওই বিষয়গুলো আরো সুন্দরভাবে আমরা আনবো, আমরা একটা অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী কমিশন গঠন করব, সংবিধান সংশোধন কমিশন। আমরা বললাম যে না, জনগণ তো সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। আর সংস্কার এবং সংশোধনের মৌলিক একটা তফাৎ আছে, আইনগত তফাৎ আছে। সংস্কারের উপরে কোর্ট হাত দিতে পারে না, কিন্তু সংশোধনের উপর কোর্ট হাত দিতে পারে। যেই কেয়ারটেকার সিস্টেম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল, সেই কেয়ারটেকার সিস্টেমকে কোর্ট হজম করে ফেলেছিল।
এর চেয়ে বড় উদাহরণ আমাদের আর দরকার পড়ে না। আরেকটা উদাহরণ আছে, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে স্মৃতি থেকে বাদ পড়ে যেতে পারে। হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের আমলে হাইকোর্টের বেঞ্চ ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, বিভাগীয় শহরগুলোকে স্থাপন করা হয়েছিল এবং বড় 2-1টা শহরেও স্থাপন করা হয়েছিল। পরে কিন্তু হাইকোর্ট এটাকে ভ্যালিডিটি না দেওয়ার কারণে এটা গুটায় ফেলতে হয়েছে। বিশাল এস্টাবলিশমেন্ট, কাজে লাগলো না। এই সংস্কার পরিষদে সংস্কারের যে আলোচনা হয়েছে, এখানে এটা একটা বিষয় ছিল যে কোর্ট ভার নিতে পারছে না এককভাবে ঢাকায়, এটাকে ডিসেন্ট্রালাইজ করা দরকার। তখন যদি এটা না গুটানো হতো তাইলে এখন কিন্তু থাকে এটা। তো কোর্টের কিছু এখতিয়ার আছে, সংস্কারের উপরে এটার এখতিয়ার। আমরা তাদেরকে জবাব দিলাম যে আমরা, জনগণ যেহেতু সংস্কারের জন্য ম্যান্ডেট দিয়েছে, আমরা সংশোধনের প্রস্তাবে আমরা রাজি না। এই প্রস্তাব তারা বারবার দিয়ে চলেছেন। আলাপ আলোচনা বন্ধ হয়নি, বন্ধ হবে না। দরকার আছে সংসদীয় রাজনীতিতে আলাপ আলোচনার, একটা জায়গায় তো সমাধানে আসতে হবে। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে কোনো দলের মুখের দিকে তাকাই আইন রচনা হোক, এটা আমরা চাই না। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। এই জন্য আমরা একদম গভীরভাবে বিশ্বাস করি যে এই রিফরমেশনগুলাই সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সহায়ক হবে। আদারওয়াইজ বারবার দেশ পথ হারাবে। তো দেখে শুনে হারা পথে আমরা চলবো কেন? আমরা চলবো না। আমাদের আন্দোলন ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। এর সাথে অন্যান্য দাবি দেওয়া যেগুলো আছে সেগুলো আসবে। সম্মানিত ভাইয়েরা, বাজেট গতকাল পাশ হয়েছে। বিরোধী দলের কিছু কনসার্ন নেওয়া হয়েছে, অতটুকুর জন্য আমরা ধন্যবাদ জানাই। যেমন কালো টাকা সাদা, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল কঠোর, এটা বিলুপ্ত হয়েছে। গরিব মানুষ, প্রান্তিক ব্যবসায়ী, মুদির দোকানদার, তাদের উপরে উৎসে বা অগ্রিম কর আরোপ করা হয়েছিল, প্রস্তাবনা এসেছিল, আমরা তার বিরুদ্ধে করেছি। এটা আউট হয়ে গেছে। অবশ্য মাননীয় অর্থমন্ত্রী প্রাইভেটলি বলেছেন যে এটা ভুল ক্রমে এসে গেছিল, আমরা এটা আনতে চাই। তো যেভাবেই হোক এসে গেছে, তো হাউজে তো এসে গেছে, এর বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল। কিন্তু কিছু জায়গায় আমরা ওনাদের হয়তো বোঝাতে সক্ষম হয়নি। ফিসকাল ইয়ার, হ্যাঁ না আসতেছি, ফিসকাল ইয়ার আমাদের দেশে জুলাই টু জুন, 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত হলো ফিসকাল ইয়ার। আমাদের দেশে একটা দানব আছে, উন্নয়নের দানব। এটা 9 মাস খাতা মুড়ি দিয়ে ঘুমায়, শেষের 3 মাস গা ঝাড়া দিয়ে চলে আসে। এসে এমন গতিতে কাজ শুরু করে, ঝড়ের গতি। 9 মাসে 42%, 3 মাসে 50%। এবং তখন কি হয়? বৃষ্টি জোরে জনগণের টাকা পানির সাথে মিশে যায়। লুটপাট, অপচয়, অজব। কেন এটা করতে হবে তার কোনো যুক্তিকতা নাই। আমরা বলেছিলাম আমাদের আবহাওয়া এবং সিজন অনুযায়ী এটা হোক জানুয়ারির 1 থেকে ডিসেম্বরের 31। তাহলে অন্তত শেষ 3 মাসের দৈত্যটার ঘুম ভাঙলেও আমাদের সম্পদ পানি হয়ে হারিয়ে যাবে না, ভেসে যাবে না। এই সময় খাল খনন, নদী সংস্কার, বাঁধ দেন, সব কিছু পরে গিয়ে যখন খুঁজ পাওয়া যায় না, বলে যে এটা জোয়ারে ভেসে গেছে। তো এটা কোনো সমাধান আমরা পাইনি। আমরা বলেছিলাম সূচনা কর আগে ছিল 5%, এটা এখন প্রস্তাবনা করা হয়েছে 10%। এটা প্রান্তিক মানুষের জন্য বড় কষ্ট।
এই জায়গাটা আমরা বলেছিলাম না 10% না, 5% না করেন, এটা তারা অ্যাকসেপ্ট করেননি। আপনারা দেখেছেন বিদেশ থেকে সাইকেলের ক্ষুদ্র যন্ত্রাংশের উপরে একটা ভালো ট্যাক্স আরোপের প্রস্তাব এসেছে, আমরা এটা তুলে দিতে বলেছিলাম। অর্থমন্ত্রী সাহেব তার সমাপনী বক্তব্য বললেন যে সুনির্দিষ্ট প্রস্তাব পেলে ভালো হতো। আমরা প্রস্তাব দিয়েছি, ওনারা আশ্বাস দিলেন যে এখন তো আর এটা বিলে আনা যাচ্ছে না, আমরা এসআরওর মাধ্যমে এটা বাস্তবায়ন করব। না না, বলতেছি, আমাকে বলতে দেন, আমি বলবো, যেটা একেবারে ভুল হয়ে যাবে তখন লোকমা দিয়ে। তো এরপরে আলহামদুলিল্লাহ হাউসে এটা বলা হয়েছে যে এসআরওর মাধ্যমে এটা অ্যাকসেপ্টেড। এই জায়গায় আমরা ধন্যবাদ জানি। কেন আমরা সাইকেলের খুচরা যন্ত্রাংশের উপরে এটা ওয়েবার চাইলাম? আমরা এই কারণে চেয়েছি, এইটা ব্যবহার করেন অতি স্বল্প আয়ের মানুষেরা, আর ব্যবহার করেন যে সমস্ত মানুষের ফিজিক্যাল এক্সারসাইজের জন্য দরকার একটা বয়সের প্রান্ত সীমা। এটা কোনো বড় লোকেরা ব্যবহার করে না, এটা নাম্বার 1। নাম্বার 2, এগুলা শুধু দেশে ব্যবহার হয় না, বিদেশেও রপ্তানি হয়। এটা একটা ক্ষুদ্র শিল্প, এটাকে প্রমোট করলে বহু মানুষের কর্মসংস্থান হবে এবং বৈদেশিক মুদ্রাও আমরা অর্জন করতে পারব। কিন্তু অতিরিক্ত কর যদি আরোপ হয় তাইলে বিদেশের চাহিদা আমরা দিতে পারবো না, তখন কম্পিটিশনে আমরা টিকব না। ধন্যবাদ, এটা তারা গ্রহণ করেছে। সূচনায় আমরা নির্বাচনের সময় আপনাদের সামনে, দেশবাসীর সামনে ওয়াদা করেছিলাম যে আমাদের কেউ নির্বাচিত হলে, এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, আমরা বিনা ট্যাক্সের গাড়ি কিনব না এবং সরকারি কোনো প্লটের সুবিধা নেব না। কিছু বন্ধুরা ওই গুড়ের সাথে কিছু লবণ না ছিটাইলে আরাম পায় না। আমরা যা বলেছি স্পষ্ট বলেছি, অস্পষ্ট কোনো কথা বলিনি। এখানে লাগাই দিছে ফ্ল্যাট নিব না। এখন সরকারি ফ্ল্যাট এমপিদের জন্য ডেজিগনেটেড, এটা সরকারি দায়িত্ব পালনের জন্য। এটাকে সরকার আমাকে দিয়ে দিচ্ছে না, ওইটা যত সময় সংসদ কার্যকর থাকবে তত সময় উনি এটা ব্যবহার করবেন। সরকারি দল, বিরোধী দল সবাই করবে। যখন সংসদ বিলুপ্ত হয়ে যাবে তখন আর কেউ 1 সেকেন্ড এখানে থাকার কোনো নৈতিক এবং বৈধ অধিকার নেই, ছেড়ে দিতে হবে। এটাকে গুলায়, এটা নিয়ে আবার বিভিন্ন ধরনের জলগুলা করা হয়, পানিগুলা করা হয়। আমরা ওইটা বলি নাই। সম্মানিত ভাইয়েরা, আমরা আরো বলেছিলাম সরকারি সুযোগ সুবিধা যতটা না নিলে না হয়, আমরা চেষ্টা করি। কিন্তু কেউ যদি এটা নিতে চায়, এখানে কোনো অপরাধ নেই, তা আমরা সেটা রক্ষা করে চলার চেষ্টা করছি। এই যে বাজেটটা এসেছে, বলা হচ্ছে সর্বকালের সর্ববৃহৎ বাজেট, কিন্তু আমরা যদি মানি অ্যান্ড মার্কেট ইনফ্লেশনের কথা চিন্তা করি তাহলে এটাকে বড় সর্বকালের সর্ববৃহৎ বাজেট বলা যাবে না। অনেকটা বাজারের সাথে এটা সঙ্গতিপূর্ণ। বড় বাজেট করা কোনো অপরাধ না। একটা জাতির ভীষণ থাকলে বড় বাজেট লাগবে। চ্যালেঞ্জটা কয়েক জায়গায়। একটা হলো বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চাইতে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। এই বাজেট থেকেই তো 28 লক্ষ কোটি টাকা 15.5 বছরের বিদেশে চলে গেছে। যদি এই দুই জিনিসের সংস্কার না হয়, আবার যাবে। এই বাজেট বাস্তবায়নের সক্ষমতা শুধু এনবিআর এর না, এনবিআর তো হইল আমাদের কালেক্টর, কিন্তু এক্সিকিউশন তো এক্সিকিউটিভ ডিপার্টমেন্টের উপর। এর সাথে একদম প্রান্ত লেভেলে গ্রামের একজন ওয়ার্ড মেম্বার এবং কোনো প্রজেক্ট হয়ে থাকলে সেই প্রজেক্ট নিয়ে জড়িত। আমি এবারকার অভিজ্ঞতা বলি, একেবারে শেষের দিকে এসে আমরা শুনলাম যে সরকারি দলের সংসদ সদস্যদেরকে কিছু এলোকেশন দেওয়া হচ্ছে, আমরা কিছু জানি না।
এরপরে যখন আমাদের পক্ষ থেকে উদ্যোগ হয়ে আমরা জানতে গেলাম, তখন সত্যতা খুঁজে পেলাম। আমরা এটাও বললাম যে ট্রেজারি কি শুধু সরকারি দলের লোকেরাই ট্যাক্স দেয় নাকি সারা দেশবাসী দেয়? যদি সারা দেশবাসী দিয়ে থাকে তাহলে বিরোধী দলের নির্বাচিত এমপিদের এরা কি এই দেশের নাগরিক না? তাদের নাগরিক অধিকার তো কেউ হরণ করতে পারে না। আমরা পেলাম জাস্ট সাকরাতুল মউতের হালতে, ঈদের 4-5 দিন আগে তাড়াহুড়া করে এটা দেন, এবং পরিমাণের দিক থেকে সরকারি দলের সমান না। আমরা সংসদে জানতে চাইলাম যে সরকারি দলকে কি দেওয়া হয়েছে, আমরা কি একটু জানতে পারি? তার এটা জানাইলেন না, নিজের একে অন্যের দিকে তাকাইয়ে একটু মিষ্টি হাসি দিলেন। এই মিষ্টি হাসিতে বিরোধী দলের নির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় এলাকার জনগণের এই হাসির সাথে অধিকার কিন্তু মিলে গেল। অথচ বৈষম্যের বিরুদ্ধে ছিল 24-এর গণ-অভ্যুত্থান। সে বৈষম্য কেন হবে? আমরা আশা করতে চাই ভবিষ্যতে আর কোনো বৈষম্য হবে না, এবং আমরা চেষ্টা করব আমাদের চোখ কান খোলা রাখা। সরকার যত ভালো কাজ করবে ভেহিমেন্টলি সাপোর্ট দেবে, কিন্তু যদি অধিকার নিয়ে সরকার কোনো অন্য কিছু করেন, টানাটানি করেন, আমরা কিন্তু এটা ছেড়ে দেব না। আমাদের অবস্থান এই ক্ষেত্রে একদম স্পষ্ট। বাজেট গতকাল পাশ হয়েছে, আজকে থেকে বাস্তবায়ন শুরু হবে। 61টা আইটেমে কর একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হয়েছে অথবা প্রত্যাহার করা হয়েছে। আমরা দেখতে চাই বাজারে এর প্রতিফলন। এই প্রতিফলন যেদিন আমরা বাজারে দেখব, আমরা বুঝবো যে এর সুফল জনগণের জন্য। কিন্তু যদি এর প্রতিফলন বাজারে দেখা না যায়, উল্টোটা হয়, তাহলে বুঝতে হবে যে এটা জনগণের জন্য নয়, এটা সিন্ডিকেটের জন্য। এই বাজেট বক্তৃতায় আমরা অনেকগুলো বিষয় তুলে এনেছি। যে জুলাই কারণে আজকের এই সংসদ এবং সরকার, বিরোধী দল সবকিছু, সেই জুলাই সংক্রান্ত দুটি প্রতিষ্ঠান আছে, একটি জুলাই জাদুঘর আর একটা জুলাই ফাউন্ডেশন। এই দুইটার ব্যাপারে কিচ্ছু নেই। কি হলো? জুলাই কি হারিয়ে যাবে? জুলাই না থাকলে আমরা কোথায়? এই সংসদ কোথায়? এই সরকার কোথায়? আমরা এই দাবি ইনশাল্লাহ জোরালোভাবে উত্থাপন করব সংসদে। প্রবাসীদের ভোগান্তি নিয়ে আমরা কথা বলেছি, আপনারা দেখেছেন। আজকে খবর পেলাম যে একদল আমার বিরুদ্ধে খেপে গেছে। আমি কেন বললাম মালয়েশিয়া 85,000 টাকায় লোক পাঠাতে হবে, দালাল যারা তাদেরকে আইনের আওতায় আনতে হবে? আমি কি দালালের কোনো তালিকা দিয়েছি আপনাদের জানা মতো? আমি কি কোনো সংস্থার কথা বলেছি আপনাদের জানা মতো? বলি নাই। তাইলে কিছু লোকের গায়ে এত কষ্ট লাগে কেন? তার মানে একজন বললো যে আপাতত তারা থামিয়েছে। আমি বললাম যে ওয়েলকাম করবো, তারা বলুক, তারপরে আমার কাছে কিছু 95 নম্বর দাগ নম্বর আছে, ওগুলো সহ বলে দেব। জনগণের পক্ষে কথা বলতে গিয়ে কোন সিন্ডিকেটের কোন হুমকির তোয়াক্কা করবো না ইনশাআল্লাহ। এটা শুধু মালয়েশিয়া না, সারা বিশ্বে আমাদের এই গরিব লোকগুলোকে নিঃস্ব করে দেওয়া হয়। এরপরে তারা প্রতারিত হয়, সেখানে আবার গিয়ে দেখা যায় যে তার ওই ভ্যালিডিটিটাও নাই, জেলে থাকে। তা আমরা কি এগুলা নীরবে গিলবো আর হজম করবো, দেখতে থাকবো? না, এগুলার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা কি করতে পারবো? আমরা সংসদের ভিতরে চিৎকার দিব, আওয়াজ তুলব, বাইরেও আপনাদের সাথে নিয়ে আওয়াজ তুলব। আমরা আশা করি যে এতে যদি কেউ ভুলের মধ্যে থাকেন তাদের সংশোধনের সুযোগ হবে। একটা জিনিস খুবই পরিষ্কার করতে চাই, আমরা এই সংসদকে গান বাজনার সংসদ হিসাবে দেখতে চাই না, একটা দায়িত্বশীল সংসদ হিসাবে দেখতে চাই। প্রতি মুহূর্তে জনগণের ট্যাক্সের লেখা দিতে হবে, জাতীয় দাবি আকাঙ্ক্ষা এবং অভিপ্রায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখানে পারফর্ম করতে হবে।
যখন আমাদের সংসদ সেই রকম হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা চুরাচুরি এবং চরিত্র হনন বাদ দিয়ে, তখন এই সংসদ হবে জনগণের সংসদ। সত্যিকার অর্থে আমরা ওটাই চাচ্ছি। অনেকে আমাদেরকে বলেন ভাই আপনারা গরম করেন না কেন? আমি বলি যে এখন আমরা 54 বছরের তাপটা একটু কমাতে যাচ্ছি। ওই তাপে তো বাংলাদেশ পুরো ছাই হয়ে গেছে, জনগণের ভাগ্য উদাও হয়ে গেছে, জনগণের ভোটের অধিকার গুম হয়ে গেছে। এখন এই সব অধিকার ফিরিয়ে আনার জন্য ঠান্ডা মাথায় এখন কাজ করার সময়। আমরা দায়িত্বহীন কোনো আচরণ করতে চাই না, আমরা দায়িত্বশীল আচরণ করতে চাই। যারা এই কথাগুলো বলেন, কেউ হয়তো দরদের জায়গা থেকে বলেন, আর কেউ বোধহয় আমাদের স্কিন একটু টেস্ট করে দেখতে চান। কিছু কিছু টিকা ইনজেকশন আছে, দেওয়ার আগে স্কিন টেস্ট করতে হয়। ওনারা সম্ভবত আমাদেরকে ইনজেকশন পুশ করতে চান। কেউ যদি সৎ পরামর্শ দেন, শতবার কবুল করব এবং কৃতজ্ঞ থাকব। পর্যন্ত বিশ্ব দরবারে আমরা কোমর সোজা করে, মাথা সোজা করে দাঁড়াতে পারবো না। এই স্টেবল সোসাইটি একা সরকারি দল করতে পারবে না। যদি তারা এটা ধারণা করেন, ভুল করবে। এখানে অবশ্যই বিরোধী দলকে আস্থায় নিয়ে একসাথে কাজ করতে হবে। আমরা সেটাই চাচ্ছি। অতএব আমাদের ভূমিকা নাইদার বরং নরম। আমাদের ভূমিকা হবে লজিক্যাল, যেটা হওয়া উচিত সেটা ইনশাল্লাহ। আপনারা আমাদের এই কথাগুলা ইনশাল্লাহ ছড়াই দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকে থেকে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছি। আমরা এই কর্মসূচিগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা চাই। আমরা আশা করি জুলাইতে আমাদের শহীদদের, পঙ্গুদের কান্না, জনগণের চাহিদা উঠে আসবে ইনশাআল্লাহ। একটা বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সুশাসনযুক্ত, মানবিক একটা বাংলাদেশ, একটা মর্যাদাপূর্ণ বাংলাদেশ রাখতে হবে। দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, আমরা সমাজের একটা স্তম্ভ, আপনারা আর একটা স্তম্ভ। 4টা পিলারের উপর সমাজ: লেজিসলেটিভ সংসদ, বিচার বিভাগ, নির্বাহী এবং গণমাধ্যম। 4টা খুঁটির যে কোনো একটা খুঁটি যদি এই বিল্ডিং এর না থাকে, বিল্ডিং ধসে যাবে। অন মাই কনসিডারেশন এই 4টার মধ্যে আমি সবচাইতে শক্তিশালী পিলার মনে করি গণমাধ্যমকে। গণমাধ্যম 4 দিক থেকে দেখে, ওয়াচ ডগের কাজ করে, কাউকে ছেড়ে দেখে না। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের গণমাধ্যমকে ওই জায়গায় স্পেস দিতে পারিনি। সব কয়টা সরকার আসলেই বলে গণমাধ্যম সাথী, অতীতের মতো না। আমার ধারণা তখন গণমাধ্যমের সাথে আপনারা যারা সম্পৃক্ত সবাই মুখের রুমাল দিয়ে আসেন, কি করে কতটা স্বাধীন, আমরা তো তার সাক্ষী। এই ভূতের ছায়া এখনো গেছে, এটা আমি বিশ্বাস করি না। এটা এখন আছে। আমাদের ব্যাপারে আপনারা সাক্ষী। মাঝে মাঝে খুব ধরেন আপনারা, ধরতে গিয়ে হাতটা একেবারে যে স্মুথ থাকে তা না, একেবারে সাই দিয়ে ধরেন আমাদের। মোস্ট কংগ্রেচুলেশনস ধরার জন্য। তবে আমরা অনুরোধ করব, যতটা আমরা নিতে পারি অতটা দূরিয়ে, নইলে তো জান বের হয়ে যাবে। মাঝে মাঝে এমন কিছু বিষয় ধরেন যেটার সাথে ভাই আমাদের চায় না। এই জায়গায় একটু ইনসাফ করবেন আমাদের, কারণ সবাই মিলেই তো ভাই বাংলাদেশ। আপনারা সবাইকে ধরেন, কালোকে কালো বলেন, সাদাকে সাদা বলেন, আমরাও কালো হলে ছাড় দিয়েন না। কিছু জায়গায় আপনারা যখন ধরেন, আমরা সতর্ক হই, সংশোধন হই, আমরা পদক্ষেপ নিই, আমরা গ্রেটফুল। কিছু জায়গায় কষ্ট পাই যে এটা তো আমি না, কেন আমাকে ধরা হতো, এটা তো আমার সাথে যায় না, এটা তো সঠিক নয়।
ওই রকম কিছু যদি হয় সমাজ ক্ষতিগ্রস্ত হবে, শুধু জামাত ক্ষতিগ্রস্ত হবে না। আমরা সবাই মিলে দেশ, আমরা আগায় যাবো। আরো অনেক কথা, শ্রমিকদের কথা, শিক্ষকদের কথা, আমাদের তো সমস্যার কোনো শেষ নাই। আমরা ইনশাল্লাহ দফায় দফায় বসবো এবং একসাথে আমরা কাজ করবো। আপনাদের যদি অতি গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকে দুই একটা ইনশাল্লাহ আমরা শুনবো। তারপরে নামাজ, খাওয়া, যেটুকু আল্লাহ রিজিকে রেখেছেন ইনশাল্লাহ। যে একটু আমি দেখি কয়জন কথা বলতে চাচ্ছি। মাশাআল্লাহ অনেকের আছে, আমি একটু দেখে নিলাম। আচ্ছা, আমি একটু অনুরোধ করবো, না দিয়েন না, কাউকে দিয়েন না, এখন আমি বলি নাই, একটু ধৈর্য ধরেন, আপনি বসুন। আমি একটু অনুরোধ করবো যে একটা বিষয় যদি কারো কাছ থেকে এসে যায়, এটা রিপিট না করলে ভালো। যদি নতুন কিছু থাকে সেটা আপনারা নিয়ে আসবেন। যে শৈলী বলেন। আপনাকে ধন্যবাদ মত দেওয়ার জন্য। আপনি বলেছেন যে আপনারা ছায়া বাজেট দিয়েছিলেন, যে বাজেট পাস হয়েছে তার কাছাকাছি পাশাপাশি আপনি নিজে বলেছিলেন ছায়া মন্ত্রিসভা করবেন। তো সেই ছায়া মন্ত্রিসভার খবর কি? এটা কবে নাগাদ প্রকাশ করা হবে? আলহামদুলিল্লাহ, মন্ত্রিসভাটা আমরা গঠন করেছি। তো আমাদের শিশুটাকে একটু খাবাইয়ে দাবাইয়া দৌড়াদৌড়ি করার মতো বয়সে নিতে চাই আমরা। তারা ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছেন। আমরা যখন দেখব এই কনসেপ্টটা, কিন্তু আমাদের এটার কনসেপ্ট একটু ভিন্ন। কনসেপ্টটা হচ্ছে আমরা বিরোধী দলে থাকলেও তারা ছায়া মন্ত্রিসভা হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়ে সরকারের বিভিন্ন কাজ অবজার্ভ করে আমাদেরকে পরামর্শ দেবে। আবার কোনো সময় যদি আমরা আল্লাহর ইচ্ছায় সরকারি দলেও যাই, তখন এটা বিলুপ্ত হবে না, তখন ওইটা থাকবে। আমাদের কাজকে অবজার্ভ করে আমাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করাচ্ছে। বিদেশে যে সমস্ত জায়গায় আছে, তখন শুধু বিরোধী দলে থাকলে এটা সাস্টেন করে, সরকারি দলে গেলে এটা ফাংশন করে না। কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা হবে পার্মানেন্ট। ব্যক্তি পার্মানেন্ট না, কিন্তু স্ট্রাকচারটা পার্মানেন্ট। এতে দেশ উপকৃত হবে বলে আমরা আশা করি। ধন্যবাদ। সময় মতো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওনাকে দেন। হ্যাঁ, আমি বহুদিন বাংলাদেশে কাজ করি। এই সফরে শুরু হয়েছে একটা বিগতের মধ্য দিয়ে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন, একটি বড় সরকারি দল, এবং তারা শপথ নেয়নি। সাম্প্রতিক সময় সরকারি দলের পক্ষ থেকে এটা ন্যাচারাল বিল হিসাবে আসবে, আলোচনা হবে, বেটিং নিয়ে যাবে, তারপরে আবার ফিরে আসবে হাউসে, এরপরে আলোচনা পরবর্তী দিয়ে এটা গ্রহণ বর্জন হবে। এটা তো ন্যাচারাল প্রসিডিওর, এটা আলাদা কিছু না। এটার জন্য কোনো কমিশনের দিতে হবে না যে এরপরে কে বলবে এইদিকে, এইদিকে। মাননীয় বিরোধী দলের দর্শক বেবিসানে কাজ করি। আপনার যে ফিসক্যাল ইয়ারের ব্যাপারে যেটা বলছিলেন, জানুয়ারি টু ডিসেম্বর, এই ব্যাপারে আপনারা সংসদে কোনো বেসরকারি বিল আনার প্ল্যান আছে কিনা? আর অন্যদিকে আপনি বাজেট বক্তৃতায় বলেছিলেন যে 3 মাস অন্তর অন্তর ইভালুয়েশন রিপোর্টের ব্যাপারে, এইটা নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ বা প্ল্যান পরিকল্পনা যদি জানেন। ধন্যবাদ। প্রশ্ন আপনি করেছেন। একটা হলো ফিসক্যাল ইয়ার নিয়ে আমরা কোনো বিল বা নোটিশ মুভ করবো কিনা, আমরা করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি দেশের স্বার্থে এটা হওয়া উচিত। এমনকি সরকারি দলের অনেকেও কিন্তু এটা চান। আমরা যখন ওই বক্তব্য রেখেছি, তখন প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু এটা টেবিল চাপিয়ে সমর্থন দিয়েছে। এটা হতে পারে যে এবারকার ফিসক্যাল ইয়ারটা তো আজকে থেকে শুরু, এই জন্য নিউ কনসেপ্ট বা প্রপোজাল হিসাবে যেটু আসছে, এটার অ্যাডজাস্টমেন্টে একটু সময় লাগবে। আমার ধারণা সরকার এটা কগনিজেন্সে নিতেও পারে, কারণ এটা কিন্তু আমরা অলমোস্ট সবাই ফিল করি যে এটা চেঞ্জ হওয়া দরকার। আমরা শুধু না, এই বিরোধী দলের লোকেরা না, সরকারি দলেরও অনেকে এটা ফিল করে। আর শেষ যেটা বলেছেন ইভালুয়েশনের প্রশ্ন, এটা একটা সিস্টেম আছে যে সম্পূরক বাজেট, যখন বাজেট এক্সিড করে যায় কোনো এক্সপেন্সেস, তখন এটা সংসদে এনে সম্পূরক বাজেট হিসেবে এটা পাশ করাতে হয়। আমরা কখন করি আমরা জুন মাসের মাঝামাঝি। তো সব টাকা খরচ হয়ে গেছে, এখন হা বললেও যান, না বললেও তা। এটার দ্বারা কোনো বেনিফিট জাতির হয় না। ওখানে একটা প্রভিশন আছে যে এটা যেন যদি অন্য কোনো অসুবিধা না থাকে, বাধ্যবাধকতা না থাকে,
ওই অন্য অসুবিধায় সব হারিয়ে গেছে, আর আসে না কোনো সময় মানছে। অ্যাপ্রোপ্রিয়েশন বলে একটা কথা আছে, যথার্থতা যাচাই, যে খরচগুলো হয়, আপনারা আশ্চর্য হবেন, গত 7 বছর হয়ে গেছে কোনো অ্যাপ্রোপ্রিয়েশন যাচাই হয়নি। আমরা চাচ্ছি এগুলাকে রেগুলার ফরম্যাটে আনার, যাতে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশড হয় জাতির সামনে, এবং সংসদে আসলে জাতিও জানবে, সংশ্লিষ্ট ব্যক্তিরাও সতর্ক হবে। জি, আপনি বলতে চাইছেন আপনাদেরকে সহায়তা করতে পারেন, তো ভবিষ্যতের প্রোগ্রামগুলো আপনার সাথে তো এমনটাই করেন, তাহলে একটার মধ্যে শেষ হয়ে যায়। আচ্ছা, আর দ্বিতীয়ত আরেকটা হচ্ছে যে আপনি যে ফোর্থ স্টেটের কথা বলেছেন, সেই ফোর্থ স্টেটের জায়গায় আমরা সহায়তা করবো, সেটি একটা। আমার একটা প্রশ্ন হচ্ছে, এখন পর্যন্ত আমি সংসদকে যেভাবে দেখেছি আপনাদের অপোজিশনে, আপনারা সংবিধানের রুলস অফ প্রসিডিয়ার অনুযায়ী চলছেন। আবার একইভাবে আপনি আপনার বক্তব্যে বললেন যে আমরা জনগণের পার্লামেন্টে যাব। তো আসলে কয়েকটা প্রশ্ন এখানে এসে যায়। প্রথম কথা যে আপনারা এই বর্তমান যে সংবিধানটা আছে, সেই সংবিধানটা আপনারা পুরোপুরি মানেন কিনা, যদি মানেন তাহলে সেটা কিভাবে। দ্বিতীয়ত হচ্ছে যে মানুষের মধ্যে প্রশ্ন আছে, যে সেটি হচ্ছে যে জামাত আসলে যে কথাটা বলছে যে আলোচনা কেন্দ্রবিন্দু হবে সংসদ, আপনি বারবার করে বলছেন যেটা যে বিরোধী দল এবং সরকারি দল একসঙ্গে নিয়ে আমরা কাজ করব। আপনার জনগণের পার্লামেন্টের কাছে যাওয়ার, আস্থায় যাওয়া, এই কথাটা, এবং পার্লামেন্টে আপনি বারবার যে কথা বলছেন আমরা একসাথে কাজ করব, এই দুটোর মধ্যে মনে হচ্ছে একটা জায়গায় মিসম্যাচ আছে। মানুষ ভয় করেছে আবার আসবে কিনা। আপনাকে ধন্যবাদ। প্রথমটা, আপনার পরামর্শ অ্যাকসেপ্টেড উইথ থ্যাঙ্কস। দ্বিতীয়টা হলো মানুষের আশঙ্কা যে আবার রাস্তাঘাট উত্তপ্ত হয়ে উঠে কিনা, আবার গান পাউডার ছিটাইয়া বাসে আগুন জ্বলে কিনা, আবার মানুষের জীবন এবং সম্পদ ধ্বংস হয় কিনা। আপনারা দেখেছেন আমরা বরাবর বলে আসছি যে আমাদের 2 জায়গার মুভমেন্ট হবে, ক্লাসিক্যাল, মেথডিক্যাল, নন ভায়োলেন্ট, এবং উই আর মেনটেইনিং দ্যাট। সংসদের ভিতরেও ফাইল ছোড়াছুড়ি নাই, গালিগালাজ নাই, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন নাই। সংসদের বাইরেও এ পর্যন্ত যে কয়টা কর্মসূচি আমরা পালন করেছি, কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা নাই। এখন বলবেন যে এই সমস্ত ঠান্ডা ঠান্ডা কর্মসূচিতে কদ্দূর হবে, আমরা আশাবাদী হবে। আমাদের মাইন্ডসেটের পরিবর্তন আনতে হবে। দুনিয়ার সব জায়গায় কি আসলে এই ভাঙচুর, অগ্নিসংযোগ হয়? এগুলা হয় আমাদের মতো দেশে। এই কালচারটা পাল্টাতে হবে, এবং এটা সম্ভব। এই ক্ষেত্রে সরকারি দল, বিরোধী দল উভয়ের দায়িত্ব আছে। এমন কিছু বিষয় আছে সরকারি দল বলতেই পারবে, কিন্তু বিরোধী দল বলতে পারবে। এটা কার্যত সরকারকে সহযোগিতা। এই জায়গা যদি সরকার বুঝতে ভুল করে, তাহলে সরকারের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে। আবার বিরোধী দল তারা মেথডিক্যালি, পিসফুলি সবকিছু করছে, খামোখা যদি অতি উৎসাহী হয়ে কোনো সিন ক্রিয়েট করা হয়, তাহলে ওই পরিবেশ একা চাইলেও বিরোধী দল রক্ষা করতে পারবে না। এই সব কিছুর মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। সভ্য দেশে যেভাবে রাজনীতি চলে, আমাদের রাজনীতিটা সেভাবে চলতে আমরা চাই। সব জিনিস তো আপনি সংসদে চাইলেও আলোচনা করতে পারবেন না। ম্যাক্সিমাইজ আমরা করার চেষ্টা করবো সংসদের ভিতরে, কিন্তু আমাদের সুযোগ পেতে হবে। আমরা তো চাইলেই পারবো না। যেমন ধরেন সরকারি দলের কিছু বেনিফিট আছে যেটা বিরোধী দলের নাই। সরকারি দলের মন্ত্রীরা যদি 300 ভিত্তিতে দাঁড়ায় যান, তাহলে স্পিকার তাকে ফ্লোর দিবেনি। কিন্তু আমরা দাঁড়াইতে গেলে আমাদের একটা নোটিশ সার্ভ করা লাগে। নোটিশটা যদি মাননীয় স্পিকার এটা কবুল করেন, তাইলে আমরা আলোচনার সুযোগ পাবো। তিনি যদি কবুল না করেন, আমরা সুযোগই পাবো না। এরকম বেশ কিছু বেনিফিট বাকি সকলের সময় খুব নিয়ন্ত্রিত, কিন্তু সরকার পক্ষে অনেকেই সেটা পান, সুযোগ পান। তো আমরা আশা করব যে আগামীতে এই বৈষম্যগুলো দূর হবে এবং প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হবে, ইনসাফ ভিত্তিক। এখানেও আপনাদের সহযোগিতা লাগবে। এই যে ধরলেন না শক্ত করে যে লেখছেন, এখানে মত বিনিময় বলে গেলেন, ওয়ান ওয়ে টানেল, শুধু ওয়াজ নসিহত করলেন, আমরা শুনলাম, আমাদের মনের কথাগুলো তো তুলে ধরতে পারলাম না। এইরকমই লাগবে আমাদেরকে ধরা। ধরবেন, সুন্দর করে ধরবেন ইনশাল্লাহ। আমরা শেষ করতে পারি এখন নামাজ। কেন আশা করব না? আমরা আশা করতে থাকি।
আল্লাহ রহমত কামনা করতে থাকে, আর আপনারা আমাদেরকে সাহায্য করতে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ওই এলাকায় যাদের বাড়ি তারা আমার চেয়ে ভালো বুঝবেন। আমি আমার কর্তব্যের খাতিরে 2-4 বার গিয়েছি, আমার চোখে পানি আসে তাদের অবস্থাটা দেখে। আমরা এটার পক্ষে আমাদের অবস্থান খুবই ইতিবাচক এবং দৃঢ়। আর আমরা আমাদের জাতির স্বার্থে আমাদের প্রকল্প বাস্তবায়ন করব, আমাদের বন্ধুরা খুশি হবে ইনশাল্লাহ, কেউ বেজার হবে না। আর যদি কেউ বেজার হয় তাহলে আমরা রাজশাহীর আম তাদের জন্য পাঠাইয়া তাদেরকে খুশি হবে, অসুবিধা নেই। আমার প্রজেক্ট আমি বাস্তবায়ন করবো, আরেকজন কেন এখানে নাকুশ হবে? আমরা কি কারো প্রজেক্ট বাস্তবায়ন হলে আমরা নাকুশ হই? সম্প্রতি দেখলাম, সপ্তমিকটা আল্লাহ ভালো জানেন, যে আমাদের নতুন 4টা সেনাবাহিনীতে এভিনিউ ওপেন করা হয়েছে সাইড পলিফার নামে। শুনলাম যে এক দেশের লোকেরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমাদের দেশে আমাদের ব্রিগেড বলি বা আমাদের উইং বলি, কি নাম দিব না দিব এটা তো আমাদের ব্যাপার। তারা কষ্ট পান কেন? তাদের তো আমরা আশা করব যে আমরা কেউ কারো আভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবো না, হস্তক্ষেপ করবো। স্বাধীন পররাষ্ট্রনীতি সকল দেশের থাকুক, আমরা শুধু বাংলাদেশের না। আমরা আমাদের প্রতিবেশীদেরকে সম্মানের দৃষ্টিতে দেখি, দেখতেই থাকবো। তাদের কাছ থেকেও আমরা আমাদের প্রাপ্য সম্মান আমরা পেতে চাই। আপনি সর্বশেষ, তাইলে আপনাকে পরে বলতে হবে, ওনারে আগে দিতে হবে। জি বলেন, আপনি বলেন। আমার নাম মোহাম্মদ সোহেল, আমি বিশেষ প্রতিনিধি হিসেবে আছি। আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি জামাতের বিদ্রোহ প্রায় 2 যুগে, তো আমার গণবাহিনীর প্রশ্ন, গণভোট নিয়ে প্রশ্ন, যে আপনারা গণভোটের দাবিতে বিভিন্ন আন্দোলন করছেন, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা জনপ্রিয় শব্দ আছে যে তলে তলে অনেক কিছু হয়। তলে তলে গণভোট নিয়ে সরকারের সাথে কোনো এদিক সেদিক চিন্তা আপনাদের আছে কিনা, অথবা গণভোট নিয়ে আপনাদের সবসময় অবস্থানটা জানতে চাচ্ছি। বলেছি তো, আর নতুন করে বলতে হবে? তবে শুধু আপনার প্রথম অংশ, আমাদের কোনো তলা নাই, আমাদের গলা আছে। আপনি সব শেষে বলতে চান, তাইলে আরো আগে এইদিকে দিতে হবে। আর আপনি যদি বললেন যে না আমি সব শেষে না, আপাতত বলতে চাই, তাইলে আপনারা দিয়ে দেবেন। আপাতত ঠিক আছে, বলেন, আপনি বলেন সব শেষে। থ্যাংক ইউ। জি, আপনি। মাননীয় বিরোধী নেতা আমি মোশাররফ বাবলু এটা করতে পারবে না, বিরোধী দলকে আস্থায় নিয়ে কাজ করতে হবে। আবার বলেছেন একসঙ্গে কাজ করতে হবে। অন্যদিকে আবার আপনাদের 36 দিনের কর্মসূচি আছে। এখন এই যে আপনারা আন্দোলন করতেছেন এবং আপনাদের বড় ভাই কিন্তু সরকারে আছে, আপনারা একসাথে ছিলেন, অনেক সময় আন্দোলন করছেন, জোটেও ছিলেন। এখন আপনাদের আমি মাথার ইসলাম বিরোধী নেতা সম্প্রতি আপনি আপনার একটা বক্তৃতায় বলেছিলেন দেশে আরো একটি বিপ্লব অনিবার্য হয়ে গেছে। আপনারা আপনাদের সংসদের বাইরে এবং সংসদের ভিতরে আপনাদের অবস্থান আমরা 2 রকম খুঁজে পাচ্ছি। সংসদে আপনারা সরকারকে সহযোগিতা করার কথা বলছেন, একসাথে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলছেন, অন্যদিকে বিপ্লবের কথা বলছেন। দেশে এমন কি হলো যার একটা বিপ্লব অনিবার্য হয়ে গেল? আপনার এই কথাটা একটু যদি ব্যাখ্যা দিতেন। ধন্যবাদ। সংসদে আমরা বলি নাই যে সব ব্যাপারে সরকারকে সহযোগিতা করব। আমরা ভালো করে খেয়াল করবেন, সব সময় বলে থাকি যে সরকার ভালো কোনো উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করব। অন্যায় করলে, জনগণের ক্ষতি করলে আমরা প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিরোধ করব। এটাই বিরোধী দলের দায়িত্ব। এখন আপনি বলতেছেন যে বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে, ওই সেক্রেটারিয়েট ওপেন হওয়ার পরে এটা এখন বন্ধ হয়ে গেছে, প্রেক্ষাপট মানবাধিকার মানে কমিশন যেটা ছিল এটাও শেষ হয়ে গেছে, গুম কমিশন গুম হয়ে গেছে, এরপরে এই কি বলে এটা দুদক যেটাকে আমরা বলেছি একটা সিস্টেমের আওতায় আনতে হবে, এটাও শেষ হয়ে গেছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে? এই জন্য প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম, নো প্রবলেম। এটা কোনো দলের জন্য নয়, অ্যাবসলিউটলি ফর এস্টাবলিশিং পিপলস রাইট, অন্য কিছু না।
থ্যাংক ইউ সবাইকে। মানে ও আপনি শেষের জন্য হয়ে গেছেন, আমি অদাবদ্ধ আপনাকে দিতে না না ওনাকে দিবেন না, আপনি আমি শুনে নেবো একা, এই ভাইকে দেন। থ্যাংক ইউ। একটু আমার মনে হচ্ছে যে আপনার চেয়ে ওনার বয়স একটু বেশি হবে। দোয়া করি আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন এবং আপনি আরো অনেক সুযোগ পাবেন। আর ব্যক্তিগতভাবে আমি শুনে নেবো ইনশাআল্লাহ। জি আপনি বলেন, এটা দিয়ে শেষ। আমার নাম মশিউর রহমান, আমি বাংলা গেজেট ডটনেট অনলাইন পোর্টালে কাজ করি এবং পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েটেডের সম্মানিত নির্বাচিত সদস্য। আপনাকে ধন্যবাদ দিই। আমাদের সংগঠনের পক্ষ থেকে অতীতে কখনো কোনো বিরোধী দল বাজেট নিয়ে মত বিনিময় করে নাই, এটা একটা নতুন ডাইমেনশন। আমার সবচেয়ে খুশি লেগেছে যেহেতু আপনি মত বিনিময়ের কথা বলেছেন, বাজেট অধিবেশন বাজেট পাস হওয়ার পরে আপনি সংসদ নেতার সাথে করমর্দন করেছেন। গোটা সংসদ দেখেছে, গোটা জাতি দেখেছে, আমরা দেখেছি। আমরা সত্যি খুব আশাবাদী একটা নতুন অতিথি হিসেবে আপনার বাজেটের সর্বশেষ বক্তব্যে আপনি বলেছেন তরুণদের জন্য, বাংলাদেশের জন্য, এটা আমাদের খুব আশাবাদী করেছে। কিন্তু একটা বিষয় আমার খুব খটকা লাগলো মাননীয় প্রতিনিধিতা, সেটা হচ্ছে এবারে প্রথম বোধ হয়, এবারে প্রথম জাতীয় সংসদ, আমরা তো অনেক সংসদ দেখেছি, এবারে প্রথম সরকার মাননীয় প্রধানমন্ত্রী ওনার ফান্ড থেকে 20 কোটি টাকা বরাদ্দ দিয়েছে, যেটা স্থানীয় সরকার মন্ত্রী সংসদে ঘোষণা করেছে। এখানে মাননীয় স্পিকার কিন্তু একটা কথা বলেছিলেন, আপনার যখন আজকে বিরোধীরা মাননীয় স্পিকার কিন্তু অনেকদিন বিরোধী এসেছেন, আমরা লোকটা ভালো করে চিনি। উনি বলেছেন আমরা কিন্তু বিরোধীর 1 টাকাও পাই নাই। আজকের বক্তব্যে আপনি কিন্তু কথা বললেন, কিন্তু আমি খুব আশাহত আপনি কিন্তু এটাকে কংগ্রেচুলেট করবেন না। এটাকে আপনি কিভাবে দেখছেন? ও থ্যাংক ইউ। এটা হলো যে আমরা ডিপ্রাইভ ছিলাম, আগে সরকারি দলের সকল সদস্য পেয়ে গেছেন এবং এর চাইতে মোটা অঙ্কে পেয়েছেন। আমরা যখন এটা সমালোচনা করেছি তখন তড়িগড়ি করে 28 তারিখ আমাদেরকে একটা সার্কুলার দেওয়া হয়েছে, হাতে আছে 2 দিন হইলে সাকাতুল মহৎ বললাম না, যে সাত আসে আর যায়। এই সময় আমাদেরকে দিয়ে বলা হয়েছে তাড়াতাড়ি এগুলো নিয়ে যান। আসলে আমরা এই ভার বহন করতে পারছি না, এই জন্য ধন্যবাদও দিতে পারলাম না। আগামীতে স্বস্তির সাথে সমতার ভিত্তিতে যখন দিবেন, এবারকার ধন্যবাদ সব দুইটা একসাথে দিয়ে দেওয়া হবে। ধন্যবাদ আপনাদের সবাই।